গত শুক্রবার 12ই জুন 2025 মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে ইরানের উপরে সামরিক হামলা। ইসরায়েল ইরানের এমন সব জায়গাতে হামলা করেছে যেটা আগে কখনো দেখা যায়নি। সুস্পষ্ট এবং সংঘবদ্ধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল এই হামলাটি চালিয়েছে সেটি বোঝাই যায়। আমাদের আজকের ভিডিওর লক্ষ্য খুঁজে বের করা যে এই হামলার পেছনে ইসরায়েলের কি স্বার্থ এবং কি কারণ রয়েছে বলে তারা মনে করছে, এবং এই হামলার ফলে ইসরায়েল এবং ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটিও আমরা আজকের ভিডিওতে তুলে আনতে চেষ্টা করব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে ইরানের যে পারমাণবিক স্থাপনা, তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যেই চেষ্টা, সেটিকে আপাতত ধ্বংস করা বা বেশ কয়েক বছর এই কার্যক্রমকে পিছিয়ে দেওয়া। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে এটি একমাত্র কারণ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন তেহরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন হচ্ছে ইসরায়েলের এই ব্যাপক হামলার পেছনের মূল উদ্দেশ্য। ইসরায়েল ইরানের যে বর্তমান শাসক গোষ্ঠী তাদেরকে তাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি হুমকি মনে করে। বিশেষ করে আয়াতুল্লাহ আল খমিনি সহ বর্তমান সরকারের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন সময়ে ইসরায়েলকে ধ্বংস করার জন্য ডাক এবং বিবৃতি দিয়ে আসছেন। সুতরাং এই সরকারের পরিবর্তন ইসরায়েলের একটি মোক্ষম উদ্দেশ্য হতে পারে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আমরা যদি বেশ কিছুদিন ধরে ইরানের যে আন্তর্জাতিক রাজনীতি সেটিকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় ইরানের বহু মানুষ বর্তমান সরকারের উপরে অসন্তুষ্ট। অর্থনীতির বেহাল দশা, মত প্রকাশের স্বাধীনতার অভাব, নারী অধিকার এবং সংখ্যালঘুদের যে অধিকার, এমন বিষয়গুলো তাদের দীর্ঘদিনের ক্ষোভ যেগুলো পুঞ্জীভূত হয়ে আছে, সেটি কেবলমাত্র একটি বিস্ফোরণ দরকার, যার ফলে হতে পারে একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থান। ইসরায়েল সম্ভবত এই ক্ষোভটিকে কাজে লাগিয়ে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের জন্য যে গণ অভ্যুত্থান প্রয়োজন সেটি করতেই তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েল দেখতে চায় ইরানে এই গণ অভ্যুত্থানের সূচনাটি। ইসরায়েলের হামলায় ইতোমধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর কমান্ডার, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং আরও অনেক উচ্চপদস্থ আইআরজিসি কমান্ডাররা নিহত হয়েছেন, এবং সেই সাথে বেশ কয়েকজন প্রথম সারির পরমাণু বিজ্ঞানী যাদেরকে ইসরায়েল হত্যা করেছে খুব সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করার মাধ্যমে। কিন্তু এই হামলা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটি আশা করা খুব বোকামি হবে। এই হামলা এখনোই শেষ হয়নি। ইরানও অবশ্য পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে, কিন্তু 1600 মাইল দূর থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান ইসরায়েলের দিকে ছুড়েছে সেটি মাঝপথেই জর্ডানের সেনাবাহিনী এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আক্রমণের ফলে মুখ থুবড়ে পড়েছে। সামান্য কিছু ইসরায়েলের কাছাকাছি পৌঁছলেও ইসরায়েলের যে নিরাপত্তা বলয় আয়রন ডোম সেটি অধিকাংশকে ধ্বংস করেছে, কিন্তু তারপরেও কিছু কিছু মিসাইলকে দেখা গেছে ইসরায়েলে আঘাত এনেছে এবং কিছু হতাহতের ঘটনাও ঘটেছে। কিন্তু ইরানের পক্ষে যারা ছায়া যুদ্ধ করত, হামাস, লেবাননের হিজবুল্লাহ, এদেরকে ইসরায়েল খুব শক্ত হাতে দমন করেছে বিগত বেশ কিছু দিনে। সুতরাং ইসরায়েলের আশপাশ থেকে ইসরায়েলের উপর আক্রমণ করার যে সুযোগ সেটি ইরানের এই মুহূর্তে নেই, এবং তার বিপরীতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের খুব কাছাকাছি পৌঁছাতে পারছে এবং হামলাগুলো পরিচালনা করতে পারছে। ইসরায়েল এই হামলার হুমকি অব্যাহত রেখেছে এখনও। ইসরায়েল হয়তো মনে করছে এই হামলা এবং হত্যাকাণ্ড ইরানের শাসক গোষ্ঠীকে অস্থির করে তুলবে এবং একটি জনপ্রিয় বিদ্রোহের পথ খুলে দেবে জনগণের জন্য। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই আশা হতে পারে একটি বিশাল জুয়া, যেটিতে যে কোনো পক্ষ যে কোনো সময় জয়লাভ করতে পারে। গণবিক্ষোভে পরিণত হতে জন অসন্তোষের যে চেইন রিয়াকশন সেটি যে হবেই সেটির কোনো নিশ্চয়তা নেই। আবার যদি শুরুও হয় তাহলে এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে নেই। কারণ ইরানের রাজনৈতিক ক্ষমতা যাদের কাছে, সেই সশস্ত্র বাহিনী এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ যারা করছে তারা অধিকাংশই কট্টরপন্থী আইআরজিসি সদস্য এবং অন্যান্য অনির্বাচিত সংস্থা। তাদের আসলে ক্ষমতা দখলের জন্য কোনো অভ্যুত্থানের প্রয়োজন নেই। তারা ক্ষমতায় দীর্ঘ সময় ধরে আছেন এবং ক্ষমতার বলয় এবং ক্ষমতার যে চর্চা সেটিকে তারা খুব ভালোই বোঝেন। উল্টো ইসরায়েলের এই পদক্ষেপটি ইসরায়েলকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।
কারণ জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে যে অব্যাহত চাপ রয়েছে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য, যার ফলশ্রুতিতে ইরান ইসরায়েলের দিকে প্রচুর ক্ষেপণাস্ত্র এখনও ছুড়ে চলেছে। ইসরায়েল আশা করে এই হামলার সম্ভাব্য ফল হবে গণ অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে ইরান একটি বিশৃঙ্খলতার মধ্যে ডুবে যাবে। কিন্তু প্রায় ৯ কোটি জনসংখ্যার এই দেশটিতে যদি এমন কিছু হয় যার ফলাফল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলবে। ইসরায়েলের আকাঙ্ক্ষা হচ্ছে যদি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের মাধ্যমে ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন করানো যায়, তাহলে একটি বন্ধু সরকার হয়তো তারা প্রতিষ্ঠা করতে পারবে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সহযোগিতায়। এটি তাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে, যাতে তাদের যে নিরাপত্তা শঙ্কা, তাদের যে সিকিউরিটি থ্রেটসগুলো ইরানের পক্ষ থেকে আছে, সেটি নিয়ে অনেক দিন তারা নিশ্চিন্তভাবে থাকতে পারে। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, রেজিম চেঞ্জ হওয়ার পরে যে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্বটি কারা? এটি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের কাছে নেই। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের যে বিরোধী শক্তিগুলো, সেগুলো খণ্ড বিখণ্ড হয়ে আলাদা আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আপনাদের মনে থাকবে ২০২২ সালে মাসা আমিনিকে নিয়ে যে ঘটনা হয়েছিল, সেটি ইরান কঠোর হস্তে দমন করতে সক্ষম হয়েছে এবং বিরোধী পক্ষ যে একটি বড় ইস্যু পেয়েছিল, যেটিকে তারা ক্যাশ করতে একরকম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই বলা যায়। বর্তমান বিরোধী পক্ষের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব এবং ভবিষ্যতের শাসন ব্যবস্থা নিয়ে মতপার্থক্য তো ছিলই, ভবিষ্যৎ শাসন ব্যবস্থার ধরন নিয়ে মতপার্থক্য ছিল প্রবল। ইসরায়েল সম্ভবত কিছু নির্দিষ্ট ব্যক্তিকে তাদের বিকল্প হিসেবে দেখতে পারে, যেমন ইরানের সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভি, যিনি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের ফলে ক্ষমতাচ্যুত শাহের পুত্র। তিনি নির্বাসনে থাকলেও সক্রিয়ভাবে বিদেশি শক্তিগুলোর সমর্থন আদায় করার চেষ্টা করে চলেছেন দীর্ঘদিন ধরে। এবং মজার ব্যাপারটি হচ্ছে, কিছুদিন আগেই তিনি ইসরায়েল সফর করেছিলেন। যদিও তিনি কিছু ইরানির কাছে জনপ্রিয়, তবে তার জনপ্রিয়তা দ্রুত শাসন ব্যবস্থার পরিবর্তন করতে সক্ষম কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয়, এবং সে বিষয়ে কোনো ধারণাও এই মুহূর্তে করা সম্ভব নয়। এছাড়াও আছে আরেকটি গোষ্ঠী যাদের নাম হচ্ছে মুজাহিদিন ই খালক। এটি একটি নির্বাসিত বিরোধী গোষ্ঠী যারা ইসলামী প্রজাতন্ত্রের উৎখাত চায়, কিন্তু তারা রাজতন্ত্রের পক্ষেও তাদের সমর্থন ব্যক্ত করে না। কিন্তু পূর্বে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে তাদের যে সখ্যতা, সেটিকে অধিকাংশ ইরানি আবার খুব ভালো চোখে দেখে না। সুতরাং তারা খুব বেশি জনপ্রিয় সে কথাটি এই মুহূর্তে বলা যাবে না। তাহলে কি হতে চলেছে ইরানের শেষ পরিণতি? এই যুদ্ধ যদি বেশ কিছুদিন চলে এবং ইসরায়েল যদি খুঁজে খুঁজে নির্ভুল লক্ষ্যে হামলা চালাতে থাকে, তাহলে ইরানের যে পতন সেটি খুব বেশি দীর্ঘ হবার সময় লাগার কথা নয়। কোনো কোনো বিশ্লেষক মনে করছেন ইরানের উচিত এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার টেবিলে আসা, কারণ সেটি হচ্ছে এই মুহূর্তে তাদের সবচেয়ে নিরাপদ উপায়। কিন্তু ট্রাম্পের দাবি অনুযায়ী যদি ইরান আলোচনার টেবিলে বসে, তাহলে এটি তাদের নিশ্চিত পরাজয় হিসেবে মেনে নিতে হবে এবং মেনে নেওয়া হবে আন্তর্জাতিক মহলে, এবং এর ফলে ইরানের পক্ষে যারা প্রক্সি যুদ্ধ লড়ছে সেই সংগঠনগুলো মনোবল এবং কোমর দুটোই ভেঙে যাবে, যেটি ইরানের যেই শাসকরা কোনোভাবেই মেনে নিতে পারবেন না। আরেকটি যেটি বিকল্প, সেটি হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে যাওয়া। এটি তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত একটি বিকল্প, কারণ ইরানের নেতারা এবং তাদের শাসক গোষ্ঠী জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কখনো মচকাবে না। কিন্তু ইসরায়েল যদি এই হামলা অব্যাহত রাখে, তাহলে এটি আরও বড় আকার ধারণ করতে পারে। তেহরান অবশ্য বলে রেখেছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকেও তারা টার্গেটের ভেতরে রাখছে, কিন্তু সেটি যে খুব বুদ্ধিমানের কাজ হবে না সেটি ইরান নিজেও জানে, কারণ তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, যেটি ইরান কখনোই চায় না। সাম্প্রতিক বাস্তবতায় যেটি ইরানের পক্ষে হবে আত্মঘাতী। সুতরাং এই যে বিকল্পগুলো, এগুলো কোনো পক্ষের জন্যই খুব সহজ নয়, এদের পরিণতি সহজেই অনুমান করা যায়। আবার সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি ইরানের যে লবি গ্রুপ অর্থাৎ রাশিয়া এবং চীন, তারা ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে এবং তারা মনস্তাত্ত্বিক সমর্থন জ্ঞাপন করেছে ইরানের ওপরে। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে হয়তো শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে দুটি পক্ষ প্রায় মুখোমুখি হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে একে অন্যের উপরে, যেটি মানব সভ্যতার জন্য কখনোই খুব ভালো সংবাদ বয়ে আনবে না।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন যে কোনো উপায়ে হোক এই যুদ্ধ বন্ধ করে শান্তির যে আলোচনা সেটি দ্রুত শুরু করা উচিত এবং বৃহৎ শক্তিগুলো যেন একে অন্যের সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে এখন মোক্ষম পদক্ষেপ নেওয়ার সময় এখনই। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করব। তবে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের যে ঘটনা প্রবাহ সেটির বিশ্লেষণও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এমন আরও অনেক ভিডিওতে। সেগুলো সম্পর্কে জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।